আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা একটু গভীরে যাব সেটা হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট আছে, মানে তার কিছু অংশ আর কি, যেখানে বেশ সহজ করে বোঝানো হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, ঠিক। তো আমরা দেখব লার্জ ক্যাপ ফান্ড জিনিসটা ঠিক কি, কেন লোকে বলে এগুলো নাকি বেশ নিরাপদ, আর মানে ভবিষ্যতের জন্য কতটা কাজের হতে পারে। অবশ্যই। তো লার্জ ক্যাপ ফান্ড হচ্ছে গিয়ে সেই ফান্ডগুলো যারা প্রধানত দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোতে, মানে যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন সবথেকে বেশি, তাদের শেয়ারে টাকাটা লাগায়। যেমন ধরুন আমাদের হাতে যে তথ্য আছে সেখানে রিলায়েন্স, ইনফোসিস, টিসিএস এই ধরনের নাম করা প্রতিষ্ঠিত কোম্পানির কথা বলা হয়েছে। এরা তো নিজেদের সেক্টরের লিডার বলতে গেলে। হ্যাঁ, ওই স্ক্রিপ্টে একটা দারুণ উদাহরণ ছিল, মনে আছে? যে বাড়ি বানাতে যেমন শক্ত বড় ইট লাগে, হ্যাঁ হ্যাঁ। বিনিয়োগের দুনিয়ায় লার্জ ক্যাপ কোম্পানিগুলো নাকি সেরকম শক্তপোক্ত ভিত। বেশ ইন্টারেস্টিং তুলনাটা। আচ্ছা, বাস্তবে কি বিনিয়োগকারীরা সত্যিই লার্জ ক্যাপকে এতটা সেফ ভাবেন? মানে ঝুঁকি কি সত্যিই কম? দেখুন, তুলনামূলকভাবে কম এটা বলাই যায়। কারণ এই কোম্পানিগুলো শুধু যে আকারে বড় তাই নয়, এরা বাজারে বহু বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। আচ্ছা। এদের যে বিজনেস মডেল সেগুলো সাধারণত অনেক বেশি পরীক্ষিত, অনেক স্টেবল, আর লাভের ক্ষেত্রেও একটা ধারাবাহিকতা থাকে আর কি। এটাই হলো ঝুঁকির তুলনামূলক কম হওয়ার কারণ। ও, মানে বাজার যখন খুব বেশি ওঠানামা করে তখন ছোট বা মাঝারি কোম্পানির শেয়ারের দাম যতটা বাড়ে বা কমে, এদের ক্ষেত্রে সেটা সাধারণত একটু কম হয়। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখা দরকার, কম ঝুঁকি মানে কিন্তু ঝুঁকি নেই তা মোটেও নয়। ঠিক ঠিক। তাহলে সুবিধার দিকগুলো বেশ পরিষ্কার। যেমন ওই তথ্যে বলা হয়েছে যে বাজারের অস্থিরতার প্রভাবটা এদের উপর একটু কম পড়ে, আর লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে একটা ভালো রিটার্ন পাওয়ার মানে সম্ভাবনা থাকে। হ্যাঁ, একটা সম্ভাবনার কথা বলা হয়। যেমন ধরুন ৩-৫ বছরে ১০-১২% বার্ষিক রিটার্ন, এরকম একটা কথা ছিল। এর সাথে তো ঝুঁকিও কম, আবার ডিভিডেন্ড পাওয়ার সুযোগও থাকে, তাই না? একদম। এই যে স্থিতিশীলতা বা স্টেবিলিটির ব্যাপারটা, এটাই লং টার্ম ইনভেস্টার্সদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধরুন যারা সবে বিনিয়োগ শুরু করছেন বা হয়তো খুব বেশি রিস্ক নিতে চাইছেন না, তাদের পোর্টফোলিওর একটা ভালো অংশ এখানে থাকতে পারে। হুম। তবে রিটার্নের ব্যাপারে একটা জিনিস কিন্তু পরিষ্কার করা ভালো। ওই যে ১০-১২% রিটার্নের সম্ভাবনার কথা বললেন, ওটা কেবল একটা ইঙ্গিত, কোনো গ্যারেন্টি নয় কিন্তু। অবশ্যই অবশ্যই। মিউচুয়াল ফান্ডের রিটার্ন তো সবসময়ই মার্কেট রিস্কের উপর নির্ভর করে। আর এটাও ঠিক যে এই স্টেবিলিটির একটা উল্টো দিকও আছে। মানে অনেক সময় মার্কেট যখন খুব তেজি থাকে তখন লার্জ ক্যাপ ফান্ডগুলো হয়তো মেড বা স্মল ক্যাপ ফান্ডের মতো অতটা লাফিয়ে বাড়ে না। বুঝেছি। মানে একদিকে ভরসা বেশি, কিন্তু অন্যদিকে হয়তো রকেট গতিতে রিটার্ন পাওয়ার চান্সটা একটু কম। আচ্ছা, এবার যদি ভাবি কেন একজন বিনিয়োগকারী এই ফান্ডে টাকা রাখবেন, স্ক্রিপ্টে তো কিছু লক্ষ্যের কথা বলা আছে, যেমন ধরুন রিটায়ারমেন্ট প্ল্যানিং, ছেলেমেয়ের পড়াশোনা। হ্যাঁ, বা ধরুন বাড়ি কেনা, এই ধরনের দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথাই বলা হয়েছে। ঠিক, আর ট্যাক্স বাঁচানোর সুবিধার কথাও তো উল্লেখ করা হয়েছে মনে হয় ইএলএসএস ফান্ডগুলোর ক্ষেত্রে, যেগুলো এইটিসি ধারার আওতায় পড়ে। হ্যাঁ, কিছু লার্জ ক্যাপ ফোকাসড এএলএসএস ফান্ড আছে, তবে মূলত দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্যই লার্জ ক্যাপ বেশি উপযুক্ত। কারণটা হলো যখন মার্কেট পড়ে, মানে বাজার খারাপ থাকে, তখন এই ধরনের স্টকগুলো তুলনামূলকভাবে কম পড়ে বা পড়লেও তাড়াতাড়ি সামলে নেওয়ার একটা প্রবণতা দেখায়। ও, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। ধরুন কেউ ১০, ১৫, ২০ বছর ধরে বিনিয়োগ করছেন সন্তানের উচ্চশিক্ষা বা নিজের রিটায়ারমেন্টের জন্য। তার কাছে এই যে সহনশীলতা বা রেজিলিয়েন্স, এটা কিন্তু খুব দরকারি। এটা পোর্টফোলিওতে একটা মানসিক শান্তি দেয়। একদম। আচ্ছা, বিনিয়োগ করার পদ্ধতি নিয়েও তো কথা বলা হয়েছে। দুটো প্রধান উপায় আমরা পেয়েছি, একটা হলো এসআইপি, মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে অল্প অল্প করে ধরুন মাসে ৫০০ বা ১,০০০ টাকা দিয়েও শুরু করা যায়। ঠিক। আর অন্যটা হলো একবারে একটা বড় অ্যামাউন্ট, মানে লামসাম ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এসআইপিটা খুব জনপ্রিয়, কারণ এটা অল্প অল্প করে বিনিয়োগ করার একটা অভ্যাস তৈরি করে দেয়। আর এতে বাজারের ওঠানামার ঝুঁকিটাও কিছুটা কমে যায়, যাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। হ্যাঁ, ওটা শুনেছি। মানে সহজ কথায়, যখন দাম কম থাকে তখন আপনার ওই একই টাকায় বেশি ইউনিট কেনা হয়ে যায়, আবার দাম বাড়লে কম ইউনিট। ফলে গড়ে কেনার দামটা একটা সুবিধাজনক জায়গায় থাকে। এই অল্প অল্প করে বিনিয়োগের সুযোগের জন্যই কিন্তু বহু সাধারণ মানুষ এখন শেয়ার বাজারে আসতে পারছেন। ঠিক।
তবে হ্যাঁ, এককালীন বা লামসাম বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু মার্কেট কখন কি অবস্থায় আছে সেটা একটু বুঝে সিদ্ধান্ত নেওয়া ভালো। আর একটা খুব দরকারি পরামর্শ দেওয়া হয়েছে ওই তথ্যে, যে বিনিয়োগ করার আগে একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারের পরামর্শ নেওয়াটা বুদ্ধিমানের কাজ। এটা কেন এত জরুরি? জরুরি কারণ দেখুন, প্রত্যেকের তো আর্থিক অবস্থা এক নয়, ঝুঁকি নেওয়ার ক্ষমতা আলাদা, জীবনের লক্ষ্যগুলোও আলাদা। একদম। একজন প্রফেশনাল অ্যাডভাইজার এই সব কিছু খতিয়ে দেখে বিচার করে আপনার জন্য সঠিক ফান্ড কোনটা হবে বা আপনার পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত সেটা ঠিক করতে সাহায্য করতে পারেন। মানে কোনটা আপনার জন্য ভালো, এসআইপি নাকি লামসাম, বা কোন লার্জ ক্যাপ ফান্ডটা আপনার লক্ষ্যের সাথে মিলছে, এই সিদ্ধান্তগুলো একা নেওয়া একটু কঠিন হতে পারে। ঠিক কথা। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, যারা বিনিয়োগের জগতে নতুন বা হয়তো খুব বেশি ঝুঁকি নিতে চান না কিন্তু একটা ধারাবাহিক রিটার্ন আশা করছেন, তাদের জন্য লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড একটা বেশ ভালো বিকল্প হতে পারে। লম্বা সময়ে সম্পদ তৈরির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, শুধু লার্জ ক্যাপে কি চলবে? ঠিক এইখানেই একটা ভাবনার জায়গা তৈরি হয়, তাই না? লার্জ ক্যাপ ফান্ড তো পোর্টফোলিওতে একটা স্থিতিশীলতা আনে, এটা ঠিক, কিন্তু একজন বিনিয়োগকারী তার পুরো পোর্টফোলিওতে এটার সাথে অন্যান্য ধরনের ইনভেস্টমেন্ট, যেমন ধরুন মিড ক্যাপ, স্মল ক্যাপ ফান্ড বা হয়তো ডেট ফান্ড, এগুলোর ভারসাম্যটা কিভাবে রাখবেন? তার নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতটা, কতদিনের জন্য তিনি বিনিয়োগ করছেন, আর তার নির্দিষ্ট আর্থিক লক্ষ্যগুলো কি, এই সব কিছুর ভিত্তিতে ব্যালেন্সটা কেমন হওয়া উচিত। তিনি কি শুধু স্থিতিশীলতাই খুঁজবেন নাকি কিছুটা ঝুঁকি নিয়ে বেশি রিটার্নের সম্ভাবনাও দেখবেন? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আরও একটু গভীরে ভাবা যেতে পারে।